আনার হত্যাকাণ্ডের মোটিভে নতুন মোড়, সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব। তদবিরে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা মেয়ে ডরিনের। বেনজিরের ফ্ল্যাট, বান্দরবানের জমি এবং টিভি চ্যানেলের মালিকানা ক্রোকের নির্দেশ আদালতের। দায় নেবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। বিস্তারিত জানতে আইনমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। নতুন মোড় নিচ্ছে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ। স্বর্ণ চোরাচালান ছাপিয়ে এখন সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপি মনোনয়নের জেরেই এ হত্যাকাণ্ড, এমন তথ্য প্রমাণ এসেছে তাদের হাতে। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। তার কোনো প্রতিপক্ষ ছিল না, সে থানার সেক্রেটারি ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট। প্রতিহিংসা বা কোনো চক্রান্ত এরকম কিছু মনে হয়। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর কালীগঞ্জে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এই বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আনার হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে গত 22 মে। ওই দিনই এমপির পরিবারকে সান্ত্বনা দিতে কালীগঞ্জ যান স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু। তার দেওয়া তথ্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকেও। আওয়ামী লীগের 2টি পদে থাকা এই বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। স্থানীয় নেতারা বলছেন, বাবুকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য মিলেছে যা হত্যাকাণ্ডের মোটিভকে রাজনৈতিক কোন্দলের দিকেই ধাপিত করছে। যেহেতু তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, তিনি রাজনীতি করেন, তো এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দিকেই কিন্তু এটা মোড় নিচ্ছে আস্তে আস্তে। আওয়ামী লীগেরই একটি মহল এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন এই জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, তার সফলতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিপক্ষে অবস্থান নিয়ে তাকে 2016 সালে তাকে একবার হত্যার পরিকল্পনা করেছিল। তো সেই বিষয়টাও কালীগঞ্জবাসী অবগত আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের দিকে নিতে নানাভাবে চেষ্টা করছে খুনিরা। কিন্তু গ্যাসবাবুকে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমপি মনোনয়নকে ঘিরে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড, এমন ধারণাও করছেন তারা। স্থানীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগের এমপিকে হত্যার এমন জঘন্য কাজ কেউ করতে পারে, এটা তাদের ধারণাও ছিল না। আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপিকে যে নির্মম হত্যা করবে, এটা তো আসলে আমাদের সেন্সে আসার কথা। আমরা আশা করছি এর সাথে যেই থাকুক তার মুখোশ উন্মোচন হবে এবং তাকে এই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাচ্ছি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরমপন্থী নেতা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী বাবুর পেছনে রয়েছে জেলা আওয়ামী লীগের আরও এক নেতা, যিনি বাবুকে দিয়ে 2 কোটি টাকা পৌঁছে দিতে চেয়েছিল শিমুলের কাছে। সবশেষ সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, তিনি কি আওয়ামী লীগের সেই নেতা? সবকিছু বেরিয়ে আসবে তদন্তে, বলছেন স্থানীয় নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে এমপি আনার হত্যার সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খুনিদের বাঁচাতে তদবির হচ্ছে এমন অভিযোগ করে তার দাবি, কোনো চাপে যেন তদন্ত আটকে না যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনার হত্যা মামলা নিয়ে কোনো চাপ নেই, তদন্ত সঠিকভাবে এগোচ্ছে। নূপুর মাহমুদের রিপোর্ট। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো মিলেনি তার মরদেহ। বাবা হত্যার সঠিক বিচার চাইতে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আবারও দেখা করেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের তদন্ত বন্ধে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে টাকা লেনদেনেরও অভিযোগ করেন ডরিন। আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা, তখনও অনেকের নাম পাওয়া গেছে, আমাদের এলাকার ঝিনাইদহ অনেকের নাম পাওয়া গেছে, অনেকের সংশ্লিষ্টতার কথা জানে। তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনার কন্যার অভিযোগের বিষয়ে তিনি জানান, তদন্ত বন্ধে কোনো চাপ নেই, সঠিকভাবে কাজ এগিয়ে যাচ্ছে। চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দেবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কার উদ্দেশ্য কি ছিল? নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একের পর এক সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এবার তার রাজধানীর ফ্ল্যাট, বান্দরবানের জমি, বেসরকারি টেলিভিশনের মালিকানা সহ আরও বেশ কিছু সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেন এ আদেশ দেন। মাজহারুল ইসলামের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যদের নামে থাকা আরও অনেক সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠা জমি, বান্দরবনে 25 একর জমি, রাজধানীর উত্তরার 3 কাঠা জমি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা 8টি ফ্ল্যাট ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানা। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন আদালত। এর আগে বেনজিরের আরও একাধিক সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির দায়িত্বে থাকাকালীন সময়ে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। ব্যক্তির দায় মন্ত্রণালয় নিবে না বলেও জানান তিনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এত সম্পত্তি বানানোর কারিগর বেনজির বিচারের মুখোমুখি না হতে এরই মধ্যে দেশ থেকে পালিয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক আরাফাত হোসেন এ আদেশ দেন। তবে ইউনূসের আইনজীবীর অভিযোগ, হয়রানি করার জন্যই এ মামলা করেছে রাষ্ট্র। তবে তা নাকচ করেছেন দুদকের আইনজীবী, আর নিজেকে নির্দোষ দাবি করেন ডক্টর ইউনূস। মাজহারুল ইসলামের আরেকটি রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। আগামী 15 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচার কার্যক্রম শুরু হলো। আজকে মাননীয় আদালত আদেশ গঠন করেছেন এবং তাদের যে আবেদন ছিল সে আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার জন্য তিনি গ্রাউন্ড যা আছে সেটা তিনি বিস্তারিত আদেশের মধ্যে বলেছেন। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনূস বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতের প্রশ্নই আসে না। তাকে হয়রানির জন্যই এই মামলা, নিজেকে নির্দোষ দাবি করেন এই নোবেল জয়। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। আর ইউনূসের আইনজীবী জানান, নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। আমরা হাইকোর্টে যাব, কারণ এই উনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। বিচারিক কার্যক্রম শুরু হলেও জামিনে থাকবেন ডক্টর ইউনূস সহ আসামিদের সবাই। দুদকের করা মামলায় দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এখন পর্যন্ত কোনো মামলাতেই তাকে কারাগারে যেতে হয়নি। প্রশ্ন উঠছে, এই মামলায় কি তাহলে শেষ পর্যন্ত কারাগারে যেতে হবে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে? মাজহারুল ইসলাম, দেশ টিভি,
ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই, অর্থ আত্মসাৎ মামলার বিচার নিয়ে কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপক্ষ কি বলছে? জি, আপনাকে ধন্যবাদ। এই মামলার রায়টা কার্যক্রমটা দীর্ঘদিন থেকেই চলছিল। 2023 সালে মূলত দুদকে মামলাটি করে। আপনি জানেন যে ডক্টর ইউনূস দীর্ঘদিন থেকেই আদালতে যাওয়া আসা করছেন এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এবং এটি ছিল মূলত অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের মামলায়। ডক্টর ইউনূস নিজেকে এক বাক্যে তিনি কি নির্দোষ স্বীকার করেছেন, যে তিনি নিজেকে নির্দোষ এই জন্য দাবি করেছেন কারণ তার বিরুদ্ধে যে 25 কোটি টাকার আত্মসাতের অভিযোগ নিয়ে আসা হচ্ছে, এই টাকাটি তিনি ইতিমধ্যে পরিশোধ করেছেন এবং তার আইনজীবী যেটি বলছেন যে শ্রমিকদের যে লভ্যাংশের কথা বলা হচ্ছে, এখানে বর্তমান বাংলাদেশে যে গ্রামীণ সিম নামক একটি আছে, এটি গ্রামীণ টেলিকমের একটি লভ্যাংশ এখানে রয়েছে। তারা যেটি বলার চেষ্টা করছেন যে মালিক যেখানে বা একটি কল্যাণ তহবিলের যেখানে অর্থ দেওয়া আছে সেখানে শ্রমিকরা এখানে মালিকানা হওয়ার কথা না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে এই টাকাটি কেন রাষ্ট্র বলছে যে এটি তারা আত্মসাৎ করেছেন। তারা যেটি বলছেন যে 2022 সালে একটি সেটেলমেন্ট চুক্তি হয়েছিল গ্রামীণ টেলিকমের 108তম বুথ সভায়। সেই সেটেলমেন্ট চুক্তিটা হয়েছিল মূলত আপনার হচ্ছে 9 মে, কিন্তু রাষ্ট্রপক্ষ যেটা বলছেন যে সেটেলমেন্ট চুক্তি 9 মে হলেও তার একটা সিদ্ধান্ত নেয় যে ঢাকা ব্যাংকের গুলশান শাখায় তারা একটা অ্যাকাউন্ট খুলবে, সেই অ্যাকাউন্টে তারা টাকাগুলো ট্রান্সফার করবে। কিন্তু অ্যাকাউন্ট খোলা হয় মূলত 8 তারিখে। রাষ্ট্র বলছেন যে এটি একটি অসঙ্গতি, কারণ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 108তম বোর্ড সভায় 9 মে, কিন্তু তারা অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছে 8 মে। এই যে এখানে মোট 447 কোটি টাকা, মোট টাকা এই 447 কোটি টাকার যে লভ্যাংশ সেটি মূলত শ্রমিকদের দেওয়া হয়নি এবং তারা যে একটা সেটেলমেন্ট চুক্তি করেছেন সেই সেটেলমেন্ট চুক্তিটি এক ধরনের ভুয়া চুক্তি এবং শ্রমিকদেরকে মূলত এখান থেকে বঞ্চিত করার জন্যই মূলত এই সেটেলমেন্ট চুক্তি করেছে, এটি কিন্তু রাষ্ট্রপক্ষ বলছে। কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে তিনি এই টাকাটি কিন্তু ইতিমধ্যে পরিশোধ করেছেন। বিপরীতক্রমে রাষ্ট্রপক্ষ যেটা বলছেন যে তিনি পরিশোধ কখন করেছেন, যখন এটি আদালতের নির্দেশনা আছে, দুদক যখন তারা এটি নিয়ে অভিযোগ গঠন বা তদন্ত করেছে তখন তিনি আদালত থেকে দায়মুক্তি পাওয়ার জন্য মূলত এই টাকাটি তিনি পরিশোধ করেছেন, যেটা আসলেও মামলার কার্যবিধিতে আসবে না, কারণ তিনি এটি আগেই হচ্ছে এক ধরনের অনিয়ম বলতে যা বোঝায় সেটি হয়েছে। এবং এটি এখানে একটা জিনিস বলে রাখা বলো, ডক্টর ইউনূস কিন্তু এর আগে আরেকটি মামলায় হচ্ছে দণ্ডিত হয়েছেন, সেটি মূলত শ্রম আইনের মামলা ছিল। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা মূলত 110টি মামলা করেছিল, যদিও 2022 সালে তারা একটা চুক্তি করে আদালতের বাইরে চুক্তি করে তারা এই পরবর্তীতে মামলাগুলো তুলে নিয়েছিল। কিন্তু এই টাকাই মূলত এখানে আরেকটি কথা বলে রাখা বলো, শ্রম আদালতে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেটা হচ্ছে 5% লভ্যাংশ গ্রামীণ টেলিকমের যারা ছিল তাদেরকে দেওয়ার কথা ছিল, ডক্টর ইউনূস সেটিও দেয়নি। সব মিলিয়ে কর্মচারীদের যে ধরনের অধিকার বা তাদের যে প্রাপ্য ছিল সেটি ডক্টর ইউনূস জানে, এই জন্যই তার বিরুদ্ধে মূলত মামলা করা হয়েছে। এবং রাষ্ট্রপক্ষ যেটি বলছেন, এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আজকে যে চার্জ গঠন করা হলো বিশেষ জজ আদালত 4-এ, এটির কিন্তু সর্বোচ্চ শাস্তি হচ্ছে অর্থ আত্মসাৎ মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে 10 বছর। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এতগুলো মামলা আছে, এখন এটার যদি রায় হয় তাহলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসকে তাহলে কি কারাগারে যেতে হবে কিনা, এই প্রশ্নটি কিন্তু এসছে। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জিজ্ঞেস করেছিলাম যে আদালত তার নিজস্ব গতিতেই চলবে, এখানে রাষ্ট্রপক্ষের এখানে কোনো ধরনের হচ্ছে ইন্টারফেয়ার নেই এবং যারা হচ্ছে ভিকটিম আছেন, অর্থাৎ যে এখানে আপনাকে একটা কথা বলে রাখো, ডক্টর ইউনূস একা না, মোট 14 জনের বিরুদ্ধে, অর্থাৎ গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সহ আপনার ঊর্ধ্বতর মোট সব মিলে 14 জন কর্মকর্তা আছেন, তাদের বিরুদ্ধে এই অভিযোগটা গঠন করা হয়েছে এবং আগামী 15 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মূলত এই বিচার কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত এর মধ্যে যেটা হচ্ছে ডক্টর ইউনূস সহ বাকি যারা আসামি আছেন তাদেরকে কিন্তু কারাগারে যেতে হচ্ছে না, কারণ আদালত একই সাথে যেমন চার্জ গঠনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, একই সাথে তাদেরকে আজকে বিচার অর্থাৎ তাদেরকে জামিন দিয়ে তাদেরকে বাইরে থাকারও কিন্তু অধিকারটা তাদের দিয়েছেন। যার ফলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ডক্টর ইউনূস যেটি বলছেন যে তিনি ডক্টর ইউনূসের আইনজীবী যেটি বলছেন যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের যে একটা সম্মান আছে সেটি মূলত প্রতিপন্ন করার জন্য আমরা এখানে একটা বিষয় বলে রাখি, ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার আমলে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। অনেকে বলার চেষ্টা করছেন সেই রাজনৈতিক দল গঠন করাটাই মূলত তার জন্য কাল হয়েছে কিনা, যদিও রাষ্ট্রপক্ষ বলছে এই ধরনের অভিযোগ একেবারে ভিত্তিহীন। আপনার পরপর দুটি প্রতিবেদন আমরা দেখলাম। প্রথম প্রতিবেদনে আমরা দেখলাম
যে একের পর এক সম্পদে নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের, এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকে নতুন আদেশ জারি হয়েছে। সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, এই ডক্টর ইউনূস তো হচ্ছে আজকের দিনের আলোচনার বিষয় ছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচনার যে ব্যক্তিটি সবচেয়ে বেশি আলোচনা, তিনি হচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এবং আপনি জানেন যে বেনজিরের একের পর এক সম্পত্তি বের হচ্ছে, আপনি সেটা প্রতিবেদনে দেখছিলেন। এখন পর্যন্ত বাংলাদেশের অনেকগুলো জেলাতে, আমি যদি আপনাকে নাম ধরে বলি, গোপালগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, বান্দরবান, কক্সবাজার, এমন অনেকগুলো জেলাতে তার সম্পত্তির অনুসন্ধানে পাওয়া গেছে দুদকের পক্ষ থেকে, কিন্তু সেটাই বলা হয়েছে। এখন মানুষের মনে একটা প্রশ্ন উঠেছে, বেনজিরের কি তাহলে 64 জেলাতে সম্পত্তি আছে? কারণ একের পর এক তার সম্পত্তি বের হচ্ছে, এবং ডক্টর বেনজির আহমেদ কিন্তু ইতিমধ্যেই দেশে নেই। তার বিরুদ্ধে যে এত এত অভিযোগ, তিনি কিন্তু এই অভিযোগের ফেস করার আগে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, এবং বলা হচ্ছে যে তিনি বিচারের মুখোমুখি হতে চান না, এই জন্যই হচ্ছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। দুদক যেটি বলছে যে প্রথমত তারা কিন্তু প্রথম যে আবেদনটি করেছিল সেটা হচ্ছে যে 23শে মে তারা একটা আবেদন করেছিল দুদক যে ডক্টর বেনজির আহমেদের যতগুলো সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো এখন পর্যন্ত যতগুলো 621 বিঘা এবং হচ্ছে 83টি দলিলের সম্পত্তি, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে হচ্ছে আপনার অনেকগুলো কোম্পানির শেয়ার, এগুলো প্রথম দিকে মূলত তার সম্পত্তিগুলো জব্দ করার জন্য দুদক আবেদন করেছিল। এরপরে তদন্ত কর্মকর্তা যিনি আছেন, তারা আরও তদন্তের মাধ্যমে দেখেছেন যে ডক্টর বেনজির আহমেদের আরও অনেকগুলো সম্পত্তি আছে, এবং এই সম্পত্তিগুলো অবশ্যই আদালতের নির্দেশনার মোতাবেক সিজ করা হবে বিধায় তারা আজকে একটু বিশেষ জজ আদালতে, তারা হচ্ছে মহানগর দায়রা জজ আদালতে তারা আবেদন করেছিল। সে আবেদনের প্রেক্ষিতে কিন্তু বাকি যে সম্পত্তিগুলো, তার মধ্যে আমি যদি আপনাকে বলি যে সেটা হচ্ছে বান্দরবন এবং হচ্ছে নারায়ণগঞ্জ, বাড্ডা, আদাবর এবং হচ্ছে উত্তরার তার একাধিক ফ্ল্যাট এবং জমি রয়েছে, এই সম্পত্তিগুলো কিন্তু ক্রয় করার নির্দেশ দিয়েছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে এই সম্পত্তিগুলো যেন বেনজির আহমেদ তার জন্য দেখভাল করতে না পারেন, সেই জন্য কিন্তু দুদক আরেকটি আবেদন করেছিল, সেটি হচ্ছে আপনার ইনভেস্টিগেশন, অর্থাৎ তারা হচ্ছে একজন প্রতিনিধি নিয়োগ করবেন যিনি এই সম্পত্তিগুলোর দেখভাল করবেন। অর্থাৎ এই সম্পত্তিগুলো ক্রয়ের পরে কিন্তু বেনজির আহমেদ এইগুলো যেমন আর টাকা তুলতে পারবেন না, একই ক্ষেত্রে তার এখানে কোনো আর কর্তৃত্ব থাকবে না, পুরোটাই হচ্ছে দুদক একজন হচ্ছে আপনার তদন্ত কর্মকর্তা বা হচ্ছে তারা হচ্ছে তাদের একজন প্রতিনিধি নিয়োগ করবেন। সেটি কিন্তু ইতিমধ্যে হয়েছে। গোপালগঞ্জের যে আলোচিত সাভানা রিসোর্ট, সেটি কিন্তু জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে চলে গেছে, এবং এভাবে যতগুলো সম্পত্তি বেনজিরের বের হবে সবগুলো সম্পত্তি কিন্তু একজন হচ্ছে রাষ্ট্রপক্ষে তারা এগুলো ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক, স্টুডিওতে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান তারা। পরে আইনমন্ত্রী জানান, দেশের অন্য নাগরিকদের মতোই ডক্টর ইউনূসের বিচার হচ্ছে। অভিযোগ করেন, ইউনূস যে কথা প্রচার করছেন তা মিথ্যা, দেশের মানুষের জন্য অপমানজনক। মন্ত্রী জানান, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন 108 জন শ্রমিক। তার বিরুদ্ধে প্রচলিত আইনে দুর্নীতি ও কর ফাঁকির মামলা চলছে। আনিসুল হক আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে শ্রম আইন, নির্বাচন কমিশন আইন, সাইবার নিরাপত্তা আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন ও রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। ডক্টর ইউনূসের ব্যাপারে যে প্রথম মামলা আছে সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আপনার শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। দেখছেন সংবাদ রাত। মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে। গেল এক সপ্তাহে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটায় বন্ধ রয়েছে সেন্ট মার্টিনগামী মালবাহী ট্রলার চলাচল। এতে করে খাদ্য সংকটে পড়েছে দ্বীপের সাধারণ মানুষ। প্রশাসন বিকল্প পথের কথা জানালেও জলসীমা পাহারায় কার্যকর ব্যবস্থার কথা জানায়নি কোস্টগার্ড। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ফের রোগী বহনকারী একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে মিয়ানমারের ভেতর থেকে। মঙ্গলবার সকালে নাফনদের মোহনায় রায়খংদিয়া পয়েন্টে এই ঘটনা ঘটে।
বোট চালক বেলাল হোসেন জানান শাহপুরী দ্বীপ থেকে 7 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে 10 থেকে 20 রাউন্ড গুলি করা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। মাইরমার থেকে আসে ট্রলার একটা দেখছি, ট্রলার দেখার পর আমাকে গুলি করছে এবং 8 থেকে 12টা পর্যন্ত আমাকে রাউন্ড করছে। তখন আমি আবার ঘুরে নিয়ে এখানে বঙ্গোপসাগরে পশ্চিমে গেছিলাম, যার পরে আবার দেখছি ওরা আবার তাড়া করছে আমাকে। এদিকে গেল 1 সপ্তাহে বেশ কয়েকবারই সীমান্তবর্তী নাফ নদের নাইখংদিয়ায় মিয়ানমার থেকে গুলির ঘটনা ঘটে, যার কারণে পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে সেন্ট মার্টিনে। স্থানীয়রা জানান ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপে, সামনে কোরবানির ঈদ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। আমাদের এখানে কোস্টগার্ড নেভি থাকে, তারা যদি আমাদেরকে একটুখানি হলেও যদি শেল্টার দিত, তাহলে আমরা হয়তো এই 1 সপ্তাহ অন্তত যাতে একটা বলবৎ রাখতে পারতাম। এমন পরিস্থিতিতে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবা হচ্ছে বলে জানান কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বিকল্প কোন ওয়ে ইউজ করে আমাদেরকে সে জিনিস পাঠাতে পারি, নাফটাকে অ্যাভয়েড করে আর কি, যেহেতু গুলি হচ্ছে এবং কারা করছে আমি ঠিক বুঝতে পারছি না আসলে, পর থেকে যুদ্ধ হচ্ছে, সে বিকল্প নেওয়া হচ্ছে আমরা এখন। এটা আমাদের প্রোভার্সন আমরা জানিয়েছি উপরে আর কি, সরকারের কাছে জানিয়েছি, রিপোর্ট দিয়েছি আমরা, এই সমস্যা হচ্ছে, দেখা যাক। মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে। সীমান্তের জলসীমা পাহারায় থাকে কোস্টগার্ড। আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হওয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, সেন্ট মার্টিনগামী মালবাহী ট্রলার চলাচল নিয়ে অচলাবস্থা কেটেছে কিনা, আর দ্বীপবাসীর খাদ্য সংকট কাটাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? হ্যাঁ, আজকে কক্সবাজার জেলা প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাকে ঠিক কিছুক্ষণ আগেই কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন যেটি বলছেন যে আগামীকাল বিশেষ ব্যবস্থায় কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে 2টি নৌযানে করে সেন্ট মার্টিন যারা রয়েছেন তাদের জন্য খাবার পাঠানো হচ্ছে এবং জরুরি অবস্থায় টেকনাফের যে শাহপুরীর দ্বীপ রয়েছে সেই শাহপুরীর দ্বীপের গোলারচর ঘাট দিয়ে সেখানে জরুরি অবস্থায় যাত্রী পারাপার করা হবে। এবং ইয়ামিন হোসেন যেটি বলছেন যে তারা সর্বসাধারণ এবং সকলকেই অনুরোধ করেছেন নাফনথ পরিহার করার জন্য, এবং সেই সাথে তারা উচ্চ পর্যায়ে কথা বলেছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ওপাশ থেকে গোলাগুলি করা হচ্ছে সেই বিষয়ে যেন মিয়ানমারকে অবহিত করা হয়। এখানে একটি কথা জানিয়ে রাখা জরুরি, সেটি হচ্ছে মিয়ানমারের যেই অংশ থেকে অর্থাৎ নাফ নদীর ওপার থেকে যে গোলাগুলি করা হচ্ছে সেই অংশটি মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, সেই আরাকান আর্মির দখলে রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে মিয়ানমারের যে সরকারি বাহিনী সেই সরকারি বাহিনীর পক্ষ থেকে গোলাগুলি কিন্তু করা হচ্ছে না। তো সেন্ট মার্টিনে যে 10,000 মানুষ রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় যে খাবার পাঠানো হচ্ছে আগামীকাল থেকে, সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব। দেখছেন সংবাদ রাত। এবার দেশ বিনোদনের খবর। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার নতুন ওয়েব ফিল্মে কাজ করলেন কলকাতার 2 আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক। আর নতুন এই ওয়েব ফিল্মের নাম কলকাতা ডায়েরিজ। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এতে শ্রীলেখা দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। সিঙ্গেল এবং সুন্দরী একজন সফল মহিলা হিসেবে নারী সমাজের যথেষ্ট জনপ্রিয় অনামিকা সাহা, যিনি নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করেন। তার বৈবাহিক জীবন ভাঙচুর হলেও নিজের জীবন তিনি ভেঙে যেতে দেননি। বর্তমানে প্রসাধনী সংস্থার একজন কর্ণধার তিনি। তার অফিসে চাকরি করে শর্মী নামে একটি অল্প বয়সী মেয়ে।
খুব অল্প সময়ে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে বহিমিয়ান চালাক স্বভাবের ছেলে পিকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে কলকাতায়। ঘটনাচক্রে পিকের সঙ্গে পরিচয় হয় অনামিকা ও শর্মির। এরপর ধীরে ধীরে অনামিকার অতীত পিকের হাত ধরে সামনে আসে। একটা সময় অতীতের মুখোমুখি অনামিকাকে দাঁড় করিয়ে দেয় পিকে। এভাবেই এগিয়েছে কলকাতা ডায়েরিজের গল্প। কলকাতা ডায়েরিজ শিগগির আসছে বঙ্গভিডিতে। ওয়েব ফিল্মটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানান, এই ফিল্মে কাজ করার সময় সহকর্মীদের সঙ্গে অন স্ক্রিন অফ স্ক্রিন একটা কেমিস্ট্রি হয়েছে, অন্যথায় চরিত্রগুলো ফুটিয়ে তোলা কিছুটা কঠিন হতো। আমাদের তিনজনের একটা মানে ছবি অন স্ক্রিন অফ স্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। এখানে যদি তিনজনের মধ্যে একজন একটু থাকতো তাহলে চাপ হতো, মানে সেইটাকে অন স্ক্রিনে ফুটিয়ে তোলা একটু যে কারো পক্ষে একটু ডিফিকাল্ট হতো। টাচউড সেই ডিফিকাল্টিটা হয়নি, কারণ আমরা মোটামুটি একটা সেম পেজে ছিলাম, যেটা আমার মনে হয় এই ছবির জন্য একটা বড় সহায়ক হতে পারে। এছাড়া শর্মী চরিত্রে অভিনয় করেছেন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। অভিনেত্রী বলেন, ফিল্মের গল্পটা বাংলাদেশের, কিন্তু শুটিং হয়েছে কলকাতায়, যেখানে বন্ধুত্ব, সম্পর্ক, শহরের গল্প ফুটে উঠেছে। গল্পটা মানে বাংলাদেশের মানে লেখা হয়েছে, কিন্তু পুরো শুটিংটা কলকাতায়, নামটাই কলকাতা ডায়েরিজ। তো এই কারণগুলোর জন্য আমার কাছে তো খুবই নতুন এবং এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। আমাদের এখানে শুটিং হয়েছে রাশেদ রাহা। আর পিকে চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সিফাত আমিন শুভ। এই অভিনেতা জানান, কলকাতা ডায়েরিজ ওয়েব ফিল্মটি তার জীবনের গল্পের সঙ্গে লিপ্ত। কলকাতা ডায়েরিজ স্পেশাল আমার জন্য এই কারণে, কারণ আমি কলকাতার না, আমি ঢাকার, এবং ডায়েরিটা হচ্ছে যেহেতু বাংলাদেশের ছেলে ঢাকা থেকে কলকাতায় গিয়েছে, ওই ডায়েরির একটা পাতা আমি নিয়ে আসছি। এটি আমার জীবনের গল্পের সাথে অনেকখানি লিপ্ত পুরো প্রজেক্টটাই, তো অফকোর্স ইট ইজ মানে স্পেশাল ফর মি। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। কলকাতা ডায়েরিজ সম্পর্কে তিনি বলেন, পুরো কলকাতা ডায়েরিজ নিয়ে যদি বলতে চাই, এটার ভিজুয়াল অসাধারণ এবং কলকাতার বিভিন্ন লোকেশন, মানে মডার্ন কলকাতা যেটা আর কি, নিউ টাউন বা সল্টলেক বা এই সাইডে আরও যেগুলো মডার্ন, আমরা আরও অনেক দূরে দূরে গেছি, কলকাতার বাইরেও গেছি, তো অনেক জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশন দেখতে পাবে। এবছর 19 জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গভিডিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। ARM সাদাত, দেশ টিভি। সাসপেন্স ড্রামা ঘরানার ওয়েব সিরিজ বাজি, যে সিরিজে রিয়েল লাইফে বিচ্ছেদের পর রিয়েল লাইফে এবারই প্রথম এক হয়েছেন তাহসান মিথিলা। আর এই সিরিজের গল্প এগিয়েছে ক্রিকেট নিয়ে গল্প হলেও পরতে পরতে আছে নানা রহস্য। সিরিজটি মুক্তির আগে 11 জন হয়ে গেল ট্রেলার লঞ্চিং। বিস্তারিত জানাচ্ছেন দেবরাই দীপ্ত। দর্শকের কাছে একসময় তাহসান মিথিলা ছিল আদর্শ তারকা দম্পতি। তাদের দীর্ঘ সংসার জীবনের মতো পর্দায়ও একইভাবে উপস্থিতি দর্শকের মনে গেঁথে আছে এখনো। এদিকে 2017 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পর আর তেমন কোনো আয়োজনে তাদের একসঙ্গে দেখা যায়নি। দুজন একসঙ্গে ধরা দেয়নি কোনো ক্যামেরার ফ্রেমেও। তাই বাজি ওয়েব সিরিজে দুজনের অভিনয় করার সংবাদ আসতেই তা নিয়ে বেশ আগ্রহ দেখা যায় গণমাধ্যমের। আর এবার যখন এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চিংয়ের খবর আসে, তখন সে আগ্রহ বাড়ে আরও। তবে সেই আগ্রহের সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগে, আসবেন তো তারা একই ফ্রেমে, হবেন তো সাবেক এই তারকা দম্পতি একে অন্যের মুখোমুখি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারা এলেন, বসলেনও ঠিক একই মঞ্চে। বাজিতে অভিনয় নিয়ে দুজনের করলেন প্রশংসাও, আর এর মাধ্যমে দুজনেই রাখলেন চূড়ান্ত প্রফেশনালিজমের নজির। কখন আসলে চরকি তার সাথে টাই আপ করে অথবা কোলাবোরেশন। আর এই বাজি নামের ওয়েব সিরিজে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে, আর মিথিলাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। আর এই বাজি ট্রেলার লঞ্চে এদিন হাজির ছিলেন এই তারকাবাদেও সিরিজটির পরিচালক সহ অন্য কলাকৌশলীরা। আর্টিস্ট আছেন, শিল্পী, কলাকুশলী সবাই এখানে উপস্থিত। এ সময় গণমাধ্যমের সঙ্গে বাজি নিয়ে তাহসান মিথিলা শেয়ার করেন তাদের কাজের অভিজ্ঞতার কথা। ট্রেলারটা আমি প্রথম দেখলাম, তো আমার ফার্স্ট রিঅ্যাকশন আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। তাহসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি, অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি, একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে 6 মারা ইজ নট আ
ম্যাটার অফ জোক, সো ওইখানে বেগ পেতে হয়েছে। বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুট অন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল, খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম, আর যেটা করতে হয়েছে অনেক ব্যাটিং করতে হয়েছে। এছাড়াও কথা বলেন অন্য কলা কৌশলীরা। প্রত্যেকবারই একটা কাজ করা এবং সেটার সাথে সম্পৃক্ত থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই জার্নিটা খুবই অসাধারণ। আমি আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে। আপনারা কন্টেন্টটা দেখুন, দেখে আপনাদের সমালোচনা যেটাই হোক আপনারা জানান। এন্ড আমি আশা করি খুবই ভালো একটা কন্টেন্ট হয়েছে। থেকে আমি 100% দেওয়ার ট্রাই করেছি, বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছি। অভিনেতা ও অভিনেত্রী শেষে কথা বলেন বাজি ওয়েব সিরিজের নির্মাতা আরিফুর রহমান। বাজি সিরিজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে অনেক বড় একজন মানুষ, কারণ এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা, এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে 7 পর্বের এই সিরিজ। দেবরায় দীপ্ত, দেশ টিভি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। হাতে ছবি নেই ভালোবাসার মানুষটির সঙ্গে সম্প্রতি হয়েছে বিচ্ছেদ। সব মিলিয়ে শনির দশা কাটছে না অনন্যার কপাল থেকে। আর এই কারণেই হয়তো উর্ফি জাবেদকে নিয়ে পার্টিতে বসতে দেখা গেল অনন্যাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্ফি অনন্যার সেই ছবি দেখে অবাক নেটিজেনরা। বিস্তারিত দেবরায় দীপ্তের রিপোর্টে। বিটাউনে টিনসের পার্টির দিকে সবসময় ইগলের মতো চোখ থাকে পাপারাজিদের। তেমন এক পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল। তার মধ্যে একজন তারকা সন্তান আর অন্যজনের কাছে রয়েছে বলিউডের বহিরাগত তকমা। সম্প্রতি মুম্বাইয়ের টিনসেল টাউনের এক পার্টিতে একসঙ্গে মাতলেন অভিনেত্রী অনন্যা পান্ডে ও নেট প্রভাবী উর্ফি জাবেদ। সেই পার্টির ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন উর্ফি। সচরাচর বলিউডের তারকা সন্তানদের সঙ্গে দেখা যায় না উর্ফিকে, বহিরাগত হিসেবেই পরিচিত তিনি। তাই অনন্যার সঙ্গে তার এই ছবি দেখে বেশ অবাক হয়েছেন অনন্যার ভক্তরা। সেই একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খান সহ আরও অনেকে। অন্যদিকে অনেকেই বলছেন আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি ভালো যাচ্ছে না অনন্যার মন। এদিকে উর্ফির ছবি জানান দিচ্ছে পার্টিতে মজে অনন্যা। আদিত্যের সঙ্গে কাটানোর সময় ভোলার জন্যই কি নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন অনন্যা? সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে অনন্যা বলেন তার জীবনের সবচেয়ে বড় জিনিসটা তিনি হারিয়েছেন, আর সেটা হলো মন। বিচ্ছেদের পর থেকে আমি নিজের পোষ্যের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি। যদিও বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। অন্যদিকে অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলু পেটেছেন আদিত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি, আর এটাই আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনোই মনে হয়নি। টানা 2 বছরের সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে, কিন্তু তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন এই তারকা জুটি। দেবরায় দীপ্ত, দেশ টিভি। ভারতের সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় সবার উপরে রয়েছে মির্জাপুরের নাম। পরপর 2টি সফল সিজনের পর ভক্তরা মুখিয়ে রয়েছে 3য় সিজনের জন্য। কবে আসবে ক্রাইম ড্রামা সিরিজ মির্জাপুর 3? তারই বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মির্জাপুরের 3য় সিজন মুক্তির তারিখ জানিয়েছেন নির্মাতারা। আগামী 5 জুলাই স্ট্রিমিং হবে মির্জাপুরের 3য় সিজন। তারিখ ঘোষণা করে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি নতুন পোস্টার প্রকাশ করেছে প্রাইম ভিডিও। পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, মির্জাপুর সিজন 3 মুক্তির প্রস্তুতি শেষ। দেখা মাত্রই ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু। এক এক করে একাধিকবার সিরিজটির মুক্তির তারিখ সামনে আসে। এরপর পরবর্তীতে সেই তারিখ আবার পিছিয়ে নেওয়া হয়। তবে এবার নিশ্চিত করেই ট্রেলারের মাধ্যমে মির্জাপুর 3 এর মুক্তির তারিখ ঘোষণা দেয় সিরিজটির প্রযোজক ফারহান আক্তার।
গত বছর ডিসেম্বর মাসে তৃতীয় সিজনের শুটিং শেষ হয়। সিরিজটি নির্মাণের দায়িত্বে রয়েছেন করণ, আংশুমান ও পুনিত কৃষ্ণ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলী ফজল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠী, রসিকা দুগল, আঞ্জুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌড়। মির্জাপুরের প্রথম 2 সিজন দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছিল। পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু, রসিকা দুগ্গত এবং শ্বেতা ত্রিপাঠীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। এবারও সকলের মন কেড়ে নেওয়ার পারফরমেন্সে আশা করছেন ভক্তরা। এখন কেবল 5 জুলাইয়ের অপেক্ষায় দিন পার করা হচ্ছে। ARM সাদাত, দেশ টিভি।